মুম্বাইয়ের এক কলেজ স্টুডেন্টকে কিডন্যাপ করা হয় আর এখন কিডন্যাপার বন্দির বাবার সঙ্গে লুকোচুরি খেলে চলেছে। কিন্তু এই কিডন্যাপিং হয়েছিল কি জন্যে? মুম্বাইয়ের প্রকাশ এবং রেখা সুরবের দুঃস্বপ্ন শুরু হয় 16 জানুয়ারি 2015-এ, যখন তাদের 21 বছরের একমাত্র ছেলে বিশাল সুরবে তার লেট নাইট ওয়াকের জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। 11টায় বেরিয়ে 11:30টায় ফিরে আসে যে বিশাল, সেই রাতে সে বাড়ি ফেরেনি। 12টার সময় তারই মোবাইল ফোন থেকে মেসেজ আসে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে। তারপরই ফোন সুইচ অফ হয়ে যায়। বিশালের দ্বিতীয় ফোনটিও বেশ খানিকক্ষণ রিং হওয়ার পর মোটামুটি রাত 12:45 নাগাদ সুইচ অফ হয়ে যায়। প্রকাশ সুরবে পুলিশের কাছে যায়। পুলিশ বিশালের ওয়াকিং রুট খুঁজে দেখে, কিন্তু কিছুই পাওয়া যায় না। বিশালের কল রেকর্ড থেকে জানা যায় যে বিশালের প্রথম ফোন নাম্বার কান্দিবালিতে সুইচ অফ হয়েছিল, যেখানে সে থাকতো, আর দ্বিতীয় ফোনটা সেখান থেকে দূরে গোট বন্দরে অফ হয়েছিল। গোট বন্দরের সঙ্গে কোনো কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রশ্ন ওঠে যে বিশাল কি নিজের ইচ্ছেতেই কোথাও চলে গেছে, মজা করছে, নাকি সত্যিই তাকে অপহরণ করা হয়েছে? বিশালকে চেনে এমন প্রত্যেককেই, বিশেষ করে তার কলেজের বন্ধুরা, জোরের সঙ্গে বলে যে বিশাল কোনো উল্টোপাল্টা কাজ করতেই পারে না যাতে সে নিরুদ্দেশ হয়ে যাবে, আর তারা তার কোনো লাভ অ্যাফেয়ারের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়। তার মা বাবা জানায় যে তাঁদেরও বিশালের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। তখন প্রশ্ন ওঠে, তাহলে কি বিশাল সুরবে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল? আর সেই SMS এর মানেটা কি? বিশালের বাবা প্রকাশ একটা ম্যান পাওয়ার এজেন্সি চালায়, আর সে বলে যে তার কারোর সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল না, যার কারণে তার ছেলে কিডন্যাপ হতে পারে। প্রকাশের দাদা বিজেন্দ্র সুরবেও বলতে পারেন না যে এই বিষয়টা আসলে কি হতে পারে। তারপর শুরু হয় কিডন্যাপারের টেলিফোনিক টর্চার। কিডন্যাপার অভিযোগ করে যে বিশাল তার 2 সন্তানকে নাকি ভয়ঙ্কর কষ্ট দিয়েছে, যন্ত্রণায় ভুগিয়েছে। তখন সবাই ধন্দে পড়ে যায় যে কারা এই 2 শিশু। কেউই কিছু আন্দাজ করতে পারে না। এই কলগুলি বিশালের সিম কার্ড থেকে আসছিল, এমন এক ইনস্ট্রুমেন্ট থেকে যার IMEI নাম্বার ট্র্যাক করা যাচ্ছিল না। কলগুলি গোটবন্দর, পালঘর, বিরার, নায়গাঁওয়ের মতো ভিন্ন ভিন্ন এলাকা থেকে আসতে থাকে, কিন্তু পুলিশের সব চেষ্টাই ব্যর্থ হয়। না কিডন্যাপারের কোনো খবর পাওয়া যায়, আর না বিশালের। বেশ কয়েকদিন কেটে যায়। তারপর একদিন কিডন্যাপার বিশালের বাবাকে বলে যে তাদের বাড়ির কাছে একটা বাস স্টপে তার জন্য একটা উপহার রাখা আছে। সেই উপহার থেকে পাওয়া যায় একটা চিঠি আর একটা মেমরি কার্ড, যাতে বিশালের ভিডিও রয়েছে, যার মাধ্যমে সে তার বাবাকে অনুরোধ করে যেন কিডন্যাপারের সব দাবি পূরণ করা হয়। আসলে কি ছিল এই কিডন্যাপারের দাবি? কিছুদিন পর দাবি সামনে আসে। 3 কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয়। প্রকাশ তুর্বে তৎক্ষণাৎ সেই টাকা দিতে রাজি হয়ে যান। তখন কিডন্যাপার বিশালের সিম কার্ড ব্যবহার করার বদলে অন্য একটি সিম কার্ড ব্যবহার শুরু করে। তখন জানা যায় যে দ্বিতীয় সিম কার্ডটি ইউপির একটি ঠিকানার, যেটি ভুয়ো ছিল। এই কেসটাকে এবার ক্রাইম ব্রাঞ্চের হাতে সঁপে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চের টিম পুরো কেসটাকে নতুন করে খুঁটিয়ে দেখে। তারা আন্দাজ করে যে কিডন্যাপার এতকাল যেখান থেকে কল করছিল, বিশালকে সেখানে নয় বরং অন্য কোথাও রাখা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ এটাও আন্দাজ করে যে কিডন্যাপার একা নয়, তার সঙ্গীও রয়েছে। একজন বিশালের সঙ্গে রয়েছে এবং দ্বিতীয় বা তৃতীয় জন ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফোন করছে। কিন্তু প্রশ্ন এটাই দাঁড়ায় যে কর্মকাণ্ডের উদ্দেশ্যটা কি? মুক্তিপণ দাবি করার পর তার নেওয়ার জন্য কেন কেউ এগিয়ে আসছে না? এই কেসটা কি অন্যরকম কিছু? ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও এমন কেস আগে কখনোই দেখেনি। একদিকে বিশালের মা বাবার অবস্থার অবনতি হচ্ছে, আর অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এমন এক অপরাধীর সঙ্গে লড়াই করছে যার কোনো রেকর্ড নেই, চেহারার আইডেন্টিফিকেশন নেই, যে শুধুমাত্র একটা টেলিফোনিক কণ্ঠস্বর দিয়ে তাদের সকলকে বিভ্রান্ত করে তুলেছে। অবশেষে কিডন্যাপার একটা তারিখ এবং এলাকা স্থির করে মুক্তিপণ নেওয়া এবং বিশালকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা ঘটে কিডন্যাপিং এর মোটামুটি 10 দিন পর। এবার তারপর জানিস তো মানরি কোথায়? ওই জেটি ধরে সমুদ্র দিয়ে এসে যখন মাটিতে পা রাখবি, ওখান থেকে হেঁটে এসে লেফটে একটা কবরস্থান আছে। কাল তুই ঠিক দুপুর 12:30টায় ওখানে টাকা নিয়ে আসবি। আমাদেরকে 12:30টায় টাইম দেওয়া হয়েছে। আমরা 8:30 থেকে ওখানে থাকবো। স্যার, আপনার মনে হয় ও আসবে? আমরা কোনো চান্স নেব না। অবশ্যই ও খেলাটা খেলছে, আর এটাও হতে পারে যে আমরা ওর পিছু নেব আর ও বাজিটা জিতে যাবে। ব্যাস, একবার ওর প্ল্যানটা আর খেলাটা আমরা বুঝতে পারি, দিন ঠিক হয়েছিল, সময় ঠিক হয়েছিল, জায়গা ঠিক হয়েছিল। হয়তো অপহরণকারী প্রথমবার সামনে আসতে চলেছিল। চারজন কনস্টেবল কবরস্থানে রেডি আছে। সকাল 8টা থেকে ডিউটি শুরু করেছে। গুড।
কোনো মুভমেন্ট? না স্যার, সব কিছু ঠিক আছে। স্যার আমরা জেটি থেকে বেরিয়ে গেছি। ওকে স্যার, কেতন প্রকাশবাবুকে নিয়ে ফেরিতে বেরিয়ে পড়েছে। এখনো পুরো 1 ঘন্টা বাকি। শোনো, কিডন্যাপার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ, একটা ছেলে যাচ্ছে 25-26 বছরের, হাতে ফুলের তোড়া আছে আর ফ্রেঞ্চ বিয়ার্ড আছে।
স্যার কোনো কবরে ফুল দিচ্ছে। কোনোভাবে নজর সরাবেন ওর থেকে, ওই আমাদের টার্গেট হতে পারে। স্যার আমি একটা ফটো তুলে নিয়েছি আর খানকে ওর পেছনে লাগিয়ে দিয়েছি। নজর রাখো ওর উপর, হতে পারে দেখতে এসেছিল। স্যার মনে হচ্ছে কিডন্যাপার নিজেদের প্ল্যান চেঞ্জ করেছে। এটা হতেও পারে, নাও হতে পারে। প্রকাশবাবু ফোন সার্ভেলেন্সে আছে, ওঠান। হ্যাঁ সঞ্জয়, পেলে? হ্যাঁ পেয়েছি স্যার, পালঘাট থেকে কল করেছে। কবরস্থানে টয়লেট হয় না সুরবে বাবু, যে আবার আজকে আপনি আমাকে দেরি করালেন। মনে হচ্ছে পুলিশকে বরযাত্রী এনে আপনি বিয়েটা আবার ভাঙলেন। না, এরকম কিছু হয়নি। তুমি টাকা চেয়েছিলে, আমি টাকা নিয়ে এসেছি। তুমি টাকা নাও আর বিশালকে ফিরিয়ে দাও আমার কাছে। না, আজকে না, আজ তুই আমার মুড খারাপ করেছিস। এরকম কেন করছো তুমি? আমার ছেলে 11 দিন তোমার কাছে আছে। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি টাকা নাও আর আমার বিশালকে ফিরিয়ে দাও। বিশাল চাই না, তাহলে যা, ওই কবরস্থানে একটা কবর আছে, জো টিসু স্যার, তার উপরে হলুদ রঙের একটা গোলাপ রাখা আছে। যা, ওখানে যা। পেয়ে গেছি ফুল। সুরবে, যে কবরটা দেখছিস না, আসলে ওটা বিশালের কবর দেওয়া হয়েছে ওকে ভিতরে। আরে যা কিছুই করছি, মানে সিচুয়েশনটা একটু হালকা ফুলকা করতে চাইছি। ওই হলুদ ফুলের নিচে গিফট রাখা আছে তোর জন্য। পেয়েছি গিফট। ওই গিফটটাকে বাড়িতে গিয়ে খুলবি, রাস্তায় খুললে আমি কিন্তু রেগে যাবো সুরবে। এই গিফটের খেলা কতদিন ধরে চলবে? কতদিন ধরে? যতক্ষণ না আমার রাগ একটু ঠান্ডা হচ্ছে আর তোর বিশালের নিঃশ্বাস। না, এরকম করো না, এরকম কিচ্ছু করো না। একবার আমাকে বিশালের সঙ্গে দেখা করিয়ে দাও। বাড়িতে যা সুরবে আর গিফটটা খুলে দেখ, খুশি হয়ে যাবি, গ্যারান্টি দিচ্ছি। আরে আমার কথা তো শোনো। ফোন সুইচ অফ করে দিয়েছে কিডন্যাপার। হ্যাঁ সঞ্জয়, এক্স্যাক্ট লোকেশনটা কি? সরি স্যার, লোকাল ফোন ইউজ করছে এরা, আইএমইআই তো পাবো না আমরা। এখন থেকে আপনি এই সিম কার্ডটা ইউজ করবেন আপনার ফোনে। আমি আপনাকে এখন থেকে এই নাম্বারেই ফোন করব। প্রকাশবাবু, এই সিম কার্ড আপনার ফোনে লাগিয়ে নিন। অরুণ স্যার। এই সিম কার্ডের পুরো ডিটেলস আমার চাই। স্যার স্যার, আধ ঘন্টার মধ্যে সব ডিটেল আমরা পেয়ে যাব। কি চাই ওই লোকগুলোর? প্রকাশ, জলটা খা। আরে জল চাই না আমার দাদা, জল চাই না। আমি আমার বিশালকে চাই। শান্ত হ, শান্ত হ। ইন্সপেক্টর সাহেব, কি চাই ওই লোকগুলোর? আমাকে মেরে ফেলতে চাস তো মেরে ফেল আমাকে, আমার ছেলেকে মারতে চাস তো মার, কিন্তু একবার সামনে তো আয়।
আমার ছেলেকেও মারবে, আমাকেও মারবে। একবার শুনুন না। শান্ত হ। আরে প্রকাশ বাবু, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আরে শান্ত হ, আপনি বসুন, শান্ত হয়ে বসুন। প্রকাশ, সব ঠিক হয়ে যাবে। বিশালকে ছেড়ে দেন। কিডন্যাপারের ভেবেচিন্তে করা স্লো টর্চার স্ট্র্যাটেজি কাজ করছিল। সুরবে পরিবার ভেঙে পড়ছিল, বিষণ্ণতা দিন দিন বেড়েই চলেছিল। অন্যদিকে পুরো সার্ভিলেন্সের পরেও ক্রাইম ব্রাঞ্চও স্থানীয় পুলিশের মতোই একটা ডেড এন্ডে এসে পৌঁছেছিল। আসলে এই কিডন্যাপার কোন খেলা খেলছিল যা কেউই ধরতে পারছিল না। আর কে ছিল এই কিডন্যাপার? মনীষ স্যামুয়েল নাম আমার, স্যার। আমি একজন এসির মেকানিক। কাল কবরস্থানে কি করছিলে? আমার ফাদারের কবরে ফুল দিতে গিয়েছিলাম, স্যার। কিন্তু কালই কেন? লাস্ট উইক আমার ফাদারের ডেথ অ্যানিভার্সারি ছিল, স্যার। আর আমি বাইরে গিয়েছিলাম, পরশুই ফিরেছি, সেই জন্যই কাল গিয়েছিলাম, স্যার। সাহেব, থালোজা, আর্থার রোড, থানা, গেরওয়াটা, এই সব জেলেতে না আমাদের গ্যাংয়ের দারুণ নেটওয়ার্ক আছে। সবাইকে জিজ্ঞেস করে করে পাগল হয়ে গেছি সাহেব। আসলে এই শিয়ানা কিডন্যাপারটা কি, কিন্তু কোনো লাভ হয়নি সাহেব। আতঙ্কবাদীদের সাথে কোনো কানেকশন, এই ধরো আইএসএ বা এই ধরনের? এইসব ব্যাপারে স্যার আমার কিছু জানা নেই। বাইরের লোকের ঝামেলা স্যার আমি পড়ি না। স্যার 12 বছর হয়ে গেছে এই লাইনে, কিন্তু আজ অব্দি এমন হয়নি যে আপনি আমাকে কিছু বলেছেন আর আমি আপনাকে সেটা করে দিইনি। এই জন্যই আমি তোকে ডেকেছি। আমার এই কেসেও কিছু না কিছু চাই। কি বলবো স্যার, এখান থেকে নাগপুর, আহমেদাবাদ, নিচে উড়িবি পর্যন্ত যেখানে যেখানে আমার কন্ট্যাক্ট ছিল স্যার, সবাইকে ফোন করেছি, কিন্তু কেউ তো ওই ছেলেটা সম্পর্কে কিছু বলতেই পারলো না। শোনেইনি এরকম কোনো কিডন্যাপার আবার গিফট দেয়। এই কিডন্যাপারটা বিশাল বলে ছেলেটার পুরো রুটিন স্টাডি করেছে। সে তো স্যার যে কোনো কিডন্যাপার সেটাই করে থাকে, কিন্তু আজ অব্দি এরকম কিডন্যাপার দেখিনি স্যার যে সামনে থেকে আসা টাকাটা নেয় না। যে সিম কার্ড কিডন্যাপার প্রকাশ সুরভেকে দিয়েছিল সে নাম্বার 44456002। স্যার নাম্বারটা আন্ধারির লোকেশ শর্মা নামে কারোর। এবার কিডন্যাপারের সাথে কানেকশন হতেও পারে, আবার নাও হতে পারে। উঠিয়ে নাও এই লোকেশ শর্মাকে। 44456002, এটা তোর নাম্বার? 5 মাস ধরে বন্ধ আছে। হ্যাঁ সাহেব, এটা আমারই নম্বর ছিল, কিন্তু হয়েছে কি 5 মাস আগে চুরি হয়ে গেছে। দেখ লোকেশ, ফটাফট তোর গ্যাংয়ের লোকের নাম আর ঠিকানা বল, আর এটাও তাড়াতাড়ি বলে দে বিশাল সুরভেকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল। সাহেব, আমার কোনো এরকম গ্যাংয়ের সঙ্গে সম্পর্ক নেই সাহেব। আমি তো মিস্ত্রির কাজ করি সাহেব, সারাদিন খাটাখাটনি করে রোজগার করি সাহেব, আর সেই টাকা দিয়ে বউ বাচ্চার পেট চালাই সাহেব। আমি সত্যি কথা বলছি, মায়ের দিব্যি সাহেব, আমার মোবাইলটা 5 মাস আগে চুরি হয়ে গেছে সাহেব। আমি সত্যি কথা বলছি সাহেব। দাদা, আমি কখনো বিশালকে ফিরে পাবো জানি না, ও বেঁচে আছে নাকি নেই। কেন খারাপ কথা বলছিস? আরে এরকম সাহস তো জীবনে হবে? দাদা, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না, কেউ আমাদের সাথে কেন এরকম করবে? কি ক্ষতি করেছি আমরা কারুর? আমি ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি যে কবে কখন অজান্তে আমি তাদের কষ্ট দিয়েছি, যে কারণে ওই কিডন্যাপার আমাদের মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। স্যার, বললে তো আশ্চর্য লাগবে, আমার যতগুলো কন্ট্যাক্ট আছে, সোর্স, ইনফরমার সব বেকার গেছে। স্যার, এই কিডন্যাপার যে যে লোকেশনে গিয়েছিল আমি সেই সব লোকেশনের সব সিসিটিভি ফুটেজ চেক করেছি, কিচ্ছু পাইনি। আর এই কিডন্যাপারের অদ্ভুত চালাকি, ও প্রকাশ বাবুকে সিম কার্ড পাঠালো, কিন্তু 6 দিন ধরে কোনো কল নেই। স্যার, এই পুরো সাইকো, পাক্কা সাইকো। কোনো হলিউড ফিল্ম দেখেছে হয়তো। স্যার, আমার মনে হয় না বিশালকে আর জীবিত অবস্থায় পাওয়া যাবে। কেতন, এই কথাটা তোমার মনে আসলেও তুমি তোমার মুখে আনবে না, আর কখনো চেষ্টাও করবে না, না মনে না মাথায়। আই এম সরি স্যার। আর সমস্ত কিডন্যাপার তো এটাই চায় যে আমরা ওদের মার্ক করি, নোটিস করি। ও আমাদের ব্যাপারে প্রকাশবাবুকে এটা বলেওছে, ও জানে যে আমরা প্রকাশবাবুর সঙ্গে আছি, আর তাই এই খেলাটা খেলছে। ব্যাস, ধরলাম ও খেলছে আমাদের সাথে, কিন্তু আমরা কবে এরকম দেখেছি যে কোনো গ্যাং নিজের ভিকটিমকে এতদিন কাছে রেখেছে আর ফ্যামিলি আর পুলিশের সঙ্গে খেলেই চলেছে? আমার মনে হয় এরকম কোনো একটা অ্যাঙ্গেল আছে যেটা আমরা বুঝতে পারছি না, আর আমরা জানিও না এই অ্যাঙ্গেলটা কি। স্যার, আমি ওদের ফ্যামিলি আর বন্ধুদের পুরো হিস্ট্রি 2বার চেক করেছি,
ও কোন হসপিটালে জন্মেছে, সেখান থেকে স্কুল কলেজ সব কিচ্ছু পাইনি। স্যার আমার তো মনে হয় এই কেস শুধু ব্লাইন্ড নয়, বোবা এবং কালাও প্রমাণিত হতে চলেছে। অফিসার্স, আমরা প্রতিটা কেসেই এমনটাই দেখেছি। এটা কখনো ভুলো না যে একটা ছোট্ট সূত্র যে কোনো বড় কেসকে সমাধান করে দিতে পারে। আই এম শিওর এই কেসও ক্লোজ হবেই হবে। কোনো নতুন গ্যাং, কোনো নতুন এক্সট্রাকশন র্যাকেট? স্যার, যে কোনো নতুন কিডন্যাপিং গ্যাংয়ে গ্যাং লিডার তো পুরনো হতেই পারে। আচ্ছা, একটা 21 বছরের ছেলেকে নিজের কাছে রেখে কি লাভ ওদের? স্যার, আমরা পুরোটাই চেক করছি, বিশেষ করে ISIS এর ব্যাপারটাও ভালো করে দেখছি স্যার। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে দিয়েও ভেরিফাই করিয়েছি, বর্ডারের ট্রেনিং ক্যাম্পগুলোকেও অ্যাক্টিভেট করিয়েছি। আমরা সব দিক থেকে চেষ্টা করছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হাতে আসেনি। হতে পারে কোনো টেকনিক্যাল ব্রেন যে আমাদের চেয়ে 2 পা এগিয়ে আছে। তবে কিছু এমন রাস্তা খুঁজতে হবে যেখানে তুমি 4 পা এগিয়ে ওকে আগে তুমি ধরতে পারো। কিছু একটা অদ্ভুত রাস্তা। চেষ্টা জারি আছে স্যার। তবেই তো রাস্তাটা পাবে। তবে বিশাল সুরভেকে যে কোনো প্রকারে জীবিত অবস্থায় বাড়িতে পৌঁছে দিতে হবে। স্যার, স্যার ফাইনালি একটা কল এসছে প্রকাশের নতুন নাম্বারে, যোগেশ্বরী তেজওয়াল। প্রকাশবাবু ফোন ওঠান তাড়াতাড়ি। কিডন্যাপারের, তাড়াতাড়ি ফোনটা ওঠান প্লিজ। হ্যালো প্রকাশ সুরবে, আচ্ছা তোর আমার আওয়াজ শুনে এতটা আনন্দ হচ্ছে যতটা আমার তোর ভীতু, দুঃখী আর হতাশ আওয়াজ শুনে মনে হচ্ছে। ক্লান্ত হয়ে গেছি আমি, সত্যি সত্যি হতাশ হয়ে গেছি। বিশালের মাও ভেঙে পড়েছে। কি সুরবে, এত তাড়াতাড়ি? ভালো হয়েছে বিশাল এটা শুনিনি। দেখো, একবার আমাকে বিশালের গলাটা শোনাও। একদম শোনাবো না, আমি তোর উপর রেগে গেছি। ভাবছি সবকিছু শেষ করে দেবো, খাল্লাস করে দেবো। তুই ধরে নে গেম ওভার। এরকম কেন বলছো তুমি? আরে আচ্ছা, তুমি বিশালকে মেরে ফেলো না তো? কি বলছিস সুরবে? হ্যাঁ, যখন বিশালের সঙ্গে দেখা করবি না, নিজেই জিজ্ঞেস করে নিবি। আরে আমি কি করে বিশ্বাস করবো তোমাকে? কর বা না কর তাতে আমার কি, কিন্তু তোর কাছে বিশ্বাস করা ছাড়া আর তো কোনো অপশনও নেই। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না, বলো আমাকে কি চাও তুমি? সবার আগে তো তুই ওই শিয়ানাগিরি করা পুলিশগুলোকে বল যে চোরের মতো লুকিয়ে লুকিয়ে এই মুহূর্তে আমাদের কথা শুনছে। ওরা যতই চেষ্টা করুক না কেন, আমাকে কোনোদিনই ধরতে পারবে না। আর আমি যখন চাইবো, যেখানে চাইবো, তোর ছেলে বিশালকে পাঠিয়ে দিতে পারি। আমার কাছে পৌঁছে দাও না ভালোভাবে, সমস্ত টাকা তুমি পেয়ে যাবে। বলো কোথায় নিয়ে যাবো? চারোটি হাইওয়ে ধরবি তুই, চারোটি ক্রস করে সোজা লেফটে নিয়ে নিবি। কিছুটা যাওয়ার পরেই তুই গ্রিন ফ্লাওয়ার রিসোর্টের একটা বোর্ড দেখতে পাবি। ঠিক তার নিচে এসে দাঁড়াবি তুই, টাকার সঙ্গে নিয়ে, কাল রাত 11টায়। ঠিক আছে। এবার একা আসবি। তোর ওই উর্দি পড়া বন্ধুগুলোকে বল যে উর্দি ছাড়াও ওদের গন্ধ আমি সহ্য করতে পারি না। এইবার যদি বুঝতে পারি ওরা আশেপাশে রয়েছে, তাহলে ধরে নে তোর বিশালটা একেবারে শেষ। ঠিক আছে। প্রকাশবাবু, কাল 7ই ফেব্রুয়ারি, কাল রাত 11টার সময় গ্রিন ফ্লাওয়ার রিসোর্টের বোর্ডের তলায় পুরো টাকা নিয়ে যাবেন। এবার কিন্তু আপনারা যাবেন না আমার সঙ্গে। প্রকাশবাবু, কিডন্যাপাররা নানা ধরনের ডায়লগ দিয়ে থাকে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনিও বুঝতে পারবেন না যে আমরা আপনার সাথে আছি। কেন চিন্তা করবো না? আমার ছেলে উদাও হয়ে গেছে, আমার স্ত্রী মরতে বসেছে, টাকা আমার যাচ্ছে, কেন চিন্তা করবো না? আমি টাকা দেবো আর বিশালকে ফিরিয়ে আনবো। প্লিজ প্লিজ, আপনারা দূরে থাকুন। কিছু মনে করবেন না প্রকাশবাবু, কিন্তু এইমাত্র যে আপনি বললেন না, এটাই স্ট্যান্ডার্ড ডায়লগ হয় অপহরণ করা বাচ্চার পরিবার, আর এটাই তারা চায় যে পুলিশ তাদের থেকে দূরে থাকুক। হ্যাঁ, আপনি মনে করুন এটাই আমাদের পক্ষে ভালো। আরেকটা কথা বলতে চাই প্রকাশবাবু, বেশিরভাগ বাচ্চাকে না ওরা ফিরিয়ে দেয় না। 10টার মধ্যে 7টা বাচ্চাকেই কিডন্যাপ করার পর মেরে ফেলা হয়, অথবা টাকা পাওয়ার 2-3 দিন বাদে। এরকম বলে আমাদের খুব সাহায্য করলেন আপনি। যদি আপনি সত্যিটাকে ফেস করতে চান, আমি জোর দিয়ে বলতে পারি যে এই মুহূর্তে আপনার ছেলে বিশাল বেঁচে আছে, আর ওকে ওরা ফিরিয়ে দেবে না, বরং ওকে ছাড়িয়ে আনতে হবে, যেটা শুধুমাত্র আমরাই করতে পারি। এবার আর আপনাদের আমি নিয়ে যাব না ওই কবরস্থানের মতো। একদম না। এবার আমরা এত দূরে থাকবো যে আপনি বুঝতেও পারবেন না যে আমরা আপনার সাথে আছি, আর এতটাও দূরে থাকবো না যে যাতে টার্গেট অব্দি পৌঁছতে না পারি। কিডন্যাপার আরও একবার তার সত্য জানিয়ে দিল। নতুন একটা তারিখ, নতুন ঠিকানা, নতুন সময় ঘোষণা করা হলো মুক্তিপণ নেওয়ার জন্য। এবার কি তাহলে কিডন্যাপার টাকা নিয়ে বিশালকে ফিরিয়ে দেবে, নাকি আরও একবার ইঁদুর বিড়ালের খেলা শুরু হতে চলেছিল?
চারপাশে অনেকগুলো কনস্টেবল আছে আমাদের লুকিয়ে। মনে হয় আসবে না, আবার নাচাচ্ছে। প্রকাশ বাবু, ফোনটা ধরুন, কিডন্যাপারের। মেয়র রোড থেকে কল গাড়িতেই করা হচ্ছে, কোনো নতুন নাম্বার। হ্যালো, ব্লুটুথ লাগা সুরবে, দরকার পড়বে। হ্যাঁ ইউটার্ন নে আর সোজা মেন রোডে চলে আয়। ওকে ওকে স্যার, মেয়র রোড থেকে ফোন এসেছিল, কলার গাড়িতেই আছে। গাড়ি ঘোরাও, প্রকাশ বাবুর পিছু নাও। আরে ভাই, যাবো কোথায়? চালাতে থাক। স্যার কলার এখন বাহিন্দার পৌঁছে গেছে। স্যার, কিডন্যাপার লোকেশন ডাইভার্ট করে দিয়েছে। একাধিক লোক রয়েছে। এবার লেফট টার্ন নে। আমার মনে হচ্ছে না কিডন্যাপার এখানে আছে। স্যার, এ তো আমাদের পুরো ঘুরিয়েই চলেছে। আপনি ঠিক বলছিলেন স্যার, একজনের বেশি লোক আছে, পুরো গ্যাং আছে। গাড়ি থামা। স্যার, আমরা তো এই এরিয়াটা কভারই করিনি, না সার্ভিলেন্স আছে, না ম্যান পাওয়ার, না কিচ্ছু। এটাই তো ও চাইছিল। এই সব কিছু ওর প্ল্যানেই হচ্ছে। জানলাটা নাও এবার। গাড়ি থেকে নিচে নাও, রাস্তার মাঝখানে চলে যাও আর হ্যান্ডস আপ করো। স্যার, ও সুরভাইকে গাড়ি থেকে নামতে বলছে। স্যার, এটা যদি পুরনো শত্রুতার কেস হয় তাহলে ওরা প্রকাশের উপরে আক্রমণও করতে পারে। নিচে নামো, সুরবেকে কভার করতে হবে। হ্যান্ডস আপের মানে বুঝিস তো? ওটাই যেটা পুলিশরা আমাদের মতো চোরকে বলে। হ্যালো হ্যালো হ্যালো, স্যার, পেলাম না স্যার। এ তো কিডন্যাপারেরই লোক, একদম প্রফেশনাল মনে হচ্ছে। কাজটা খুব প্রফেশনালি করেছে।
আর এই লোকেদের কাছে বিশালও আছে আর 3 কোটি টাকা। স্যার, আরেকবার যে নাম্বার ওরা ইউজ করেছে সেটাকে ট্রেস করা যাচ্ছে না। 4 মাস ধরে বন্ধ হয়ে পড়েছিল। এই টেলিকম কোম্পানি কি বলছে? ওদের হাতে সত্যি কিছু নেই স্যার। ওই লোকগুলো বাল্ক সিম কেনে, সমস্ত প্রিপেড। যখন কাস্টমাররা ওগুলোকে ডিসকানেক্ট করে তখন কষ্ট করে ওরা আর ক্যান্সেল করে না। এই প্রিপেড নাম্বারগুলো আগে ডিলারের কাছে যায়, তো ডিলার এই নাম্বারগুলোকে অন্য কোনো কাস্টমারকে দিয়ে দেয়, যখন ওই রেজিস্ট্রেশন আগের কাস্টমারের নামেই থাকে। আচ্ছা, এরকম কত কেস তোমরা হ্যান্ডেল করেছো যেখানে ক্রিমিনালরা নাম্বারটা ইউজ করেছে আর অ্যারেস্ট হয়েছে অন্য কেউ? স্যার, এই কেসে কিন্তু তার সুযোগ আছে বলে মনে হয়। তবে এই কেস কিন্তু এখন প্রেস্টিজ ইস্যুর ব্যাপার। আমাকে সিনিয়রদের শুধু জবাব দিতে হবে না, এমনকি মিডিয়ার মুখোমুখি হতে হবে। বুঝতে পারছি স্যার। এখন সিচুয়েশন একদিকেই রয়েছে, ওই গ্যাংয়ের কাছে ছেলেটাও আছে আর 3 কোটি টাকাও আছে। এইটা ভেবে ভয় হচ্ছে যে ওই গ্যাংয়ের কাছে ছেলেটাই হয়তো নেই, হয়তো এই পৃথিবীতেই নেই। পরিস্থিতি বেশ নিরাশাজনক ছিল। কিডন্যাপাররা বাজি জিতে চলেছিল, বিশালের কোনো খবর ছিল না। এই পুরো অপহরণের নাটকে শুরু থেকেই পাল্লা কিডন্যাপারদেরই ভারী ছিল। কিডন্যাপাররা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং সিম কার্ড ব্যবহার করে চলেছিল, অত্যন্ত মসৃণভাবে স্থান বদল করছিল। আসলে এই খেলার নিয়ম তারাই লিখছিল আর তারাই বদলাচ্ছিল। সবকিছুই তাদের মর্জি মাফিক চলছিল, কিন্তু ভবিষ্যতেও কি তাঁদেরই মর্জিতে কাজ হবে? পুলিশের হাতে কি এমন কোন সূত্র আসবে যাতে এই অত্যন্ত ধূর্ত আর সাংঘাতিক গ্যাংকে ধরা যাবে? পুলিশ তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল, আর ঠিক তখনই কিডন্যাপারের ফোন আসে প্রকাশ সুরবের কাছে। স্যার, এইবার কল অন্য জায়গা থেকে। সার্ভেলেন্স টিম কল প্যাচ করছে স্যার। হ্যালো, কে সুরবে? আবার টয়লেট থেকে দেরি করলি? আচ্ছা, প্রথম একটা কথা বলতো, তোর এবার ওটা মনে হয়েছিল না যে আমি আসবো না? কি হলো সুরবে, শুয়ে পড়লি নাকি? তোর কাছে আমি এতটাই বোরিং? কি হলো ভাই, ভুলে গেছিস নাকি যে তোর ঘরের প্রদীপ আমার কাছে রয়েছে? নাকি তাকেও ভুলে গেছিস? কোথায় আছে আমার ছেলে? কি করছো তুমি ওর সাথে? খাইয়ে দাইয়ে অনেক মোটা বানিয়ে দিয়েছি রে। টাইম হলে নিজে এসে দেখে নে, এমনিতে আমি কোনো জোর করছি না। আমার ছেলের কিচ্ছু করো না তুমি। কাল পুনে চলে আয়, পুনেতে গার্গি হিলে। ওখানে তুই একটা পোড়ো বাড়ি পাবি। তুই ওই পোড়ো বাড়িটাকে জীবনে কখনো ভুলতে পারবি না সুরবে, কারণ তোর ছেলে ওখানে আছে। কাল অনেকদিন পর তুই বিশালকে দেখতে পাবি। কি সুরবে, কাঁদছিস তুই? চল, কোনো ব্যাপার না, যে কোনো বাবা হলে এমন ভাবেই কাঁদতো। কিন্তু শোন, আমরা কিন্তু মুক্তিপণের শুধু 2,99,90,00,000 টাকা নিয়েছি। আর হ্যাঁ, তোর ওই উর্দি পড়া বন্ধুদের বল পুনে আসার কষ্ট না করে। এই জন্য ওরা আমাকে খুঁজে পাবে না, কারণ ওদের বাপ আমি। এখন তাড়াতাড়ি থ্যাংক ইউ বল, আর আবার মুড ঠিক কর। থ্যাংক ইউটা বলবেন না বিশালের বাবা? থ্যাংক ইউ। কি বললো? আমাদের বিশালকে কাল ফিরিয়ে দিচ্ছে। তাহলে তুমি কাঁদছো কেন? বলো না, কি হয়েছে বলো না। একটা কথা বুঝতে পারছি না, কিডন্যাপাররা এটা কেন বললো যে 3 কোটির মধ্যে 10,000 কম আছে? হ্যাঁ স্যার, এই ব্যাপারটা একটু অড লাগলো, কারণ প্রকাশ সুরবে বলেছিল 2 বার গুণে 3 কোটি টাকা রেখেছে। ওরা সুরবেকে এটা বলেছে যে এই জন্মে আর ওদের কাছে পৌঁছতে পারবো না। এতটা কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে? স্যার, পুনে পুলিশকে কি অ্যালার্ট করে দেবো এই ব্যাপারে? একদম, ওদেরকে বলে দাও যে একটা টিম যেন ওরা আগে থেকে তৈরি রাখে। কাল নতুন কিছু আশা করছি।
অবশেষে পুলিশ বিশালের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু বিশাল কি অবস্থায় ছিল? কিডন্যাপাররা মুক্তিপণের মূল্যে 10,000 টাকা কম থাকার কথা কেন বলেছিল? এর মধ্যেও কি কোনো রহস্য লুকিয়েছিল? বিশালের মা বাবা এবং পুলিশ বিশালের কাছে পৌঁছতে চলেছে। এই কেসটা অনেক প্রশ্ন তুলে ধরেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অপহরণ কি শুধুমাত্র মুক্তিপণের জন্য করা হয়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? এই কিডন্যাপাররা বেছে বেছে বিশাল সুরবেকে কেন তাদের নিশানা বানিয়েছিল? আর কারা ছিল এই কিডন্যাপার যারা পুলিশকে হলফ করে বলেছিল যে পুলিশ তাদের কোনোদিনই ধরতে পারবে না? যেমন যেমন ক্রাইম ব্রাঞ্চ তাদের প্রশ্নের উত্তরগুলি পেতে থাকবে, তেমন ভাবেই আপনিও এই অদ্ভুত থ্রিলার কেসের সত্যিটা জানতে পারবেন। পরের দিন পরের পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের তৃতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, অবসাদ নেশায় আসক্তির কারণ নয়। নেশা ত্যাগ করুন, অবসাদও দূর হবে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.